যদি আপনার প্রথম অবস্থা ১২০০ রিয়াল হয় তাহলে বাংলা টাকা যদি এখন আমরা কনভার্ট করি তাহলে মেবি কত ৪০ হবে? অ্যারাউন্ড 40 এরকমই। ৩৯,০০০। তো ভাই ৪০,০০০ তো খুব ভালো একটা অ্যামাউন্ট আমাদের বাংলাদেশের জন্য। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিম অফিসিয়াল 7। সো আজকে আমার চ্যানেলে ৩০০ সাবস্ক্রাইব পূরণ হইছে। আর আপনাদের সকলের ভালোবাসার জন্যই আমার আজকের এই ৩০০ সাবস্ক্রাইবে পূরণ হইছে। তো আজকে একটা বিশেষ এপিসোড আমরা শুরু করতে যাইতেছি। এপিসোডের নামটা আমি আপাতত এটাকে দিচ্ছি যে আপনার প্রবাসী থেকে বলছি। তো প্রবাস থেকে বলছি আরকি। যাই হোক, আমার সাথে আমার এক বড় ভাই বলেন, বন্ধু বলেন, সে আজকের গেস্ট। তো তার সাথে আজকে আমরা পডকাস্টটা শুরু করব। তো এই এপিসোডটা আমি মনে করি যে যারা সৌদি আসতে চান অথবা যারা সৌদি আছেন তারা অনেক বেশি এনজয় করবেন। অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এবং আজকের প্রথম গেস্ট আমাদের তারেক ভাই। তো তারেক ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমরা যে এখন সৌদি আরব আছি, প্রথমে আপনি আপনার পরিচয়টা দেন দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমার নাম তরিকুল ইসলাম তারেক। এখন ভাই আপনি সৌদি আরবে কি কাজ করতেছেন তারেক ভাই? বর্তমানে আমি সৌদি আরবের রেস্টুরেন্টে কাজ করতেছি। আমি ওই যখন দেশে ছিলাম তখন আমি একটা এজেন্সির সাথে কথা বলছিলাম। তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল। তাদেরকে আমি বলছিলাম আমি আমার এই সৌদি সৌদি আরব যাব, কি কি কাজের ইয়ে আছে। তো ওনারা আমার বলছে 3টা কাজের ইয়ে আছে এজেন্সি থেকে। একটা ছিল রেস্টুরেন্টের, একটা ছিল কফি শপ, আর একটা ছিল এয়ারপোর্টের কাজ, রোড আনরোডের কি। তো হুম। আমি প্রথমত রেস্টুরেন্টের কাজটাই পাইছি। এখনো পর্যন্ত আমি এটাই করতেছি। এখন যে আপনি রেস্টুরেন্টে কাজ করতেছেন সৌদি আরব এসে, এখন কিরকম লাগতেছে রেস্টুরেন্ট কাজ করে আপনার কাছে? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এনজয়ের সাথে কাজ করতেছি। আমি প্রায় 3 বছর যাবত এখানে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজও এত হার্ড না, আমার লাগে ইজি। আমার লাগে বলতে কি, অনেকের জন্য ইজি রেস্টুরেন্টের কাজ। কারণ অধিকাংশ মানুষ তো, অনেকের তো কোনো কাজের বিষয়ে কোনো ধারণা নাই গা। কিন্তু আপনি রেস্টুরেন্টের কাজটা হইছে এত, বিশেষ করে সৌদির ক্ষেত্রে এত আপনার এক্সপিরিয়েন্সের দরকার পড়ে না। কারণ আপনার বাস কাস্টমার হ্যান্ডেল করতে পারলেই চলে, বা সৌদির যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা শিখতে পারলে আপনার যে কোনো ভাবে মোটামুটি ভাবে আপনি রেস্টুরেন্টের কাজটা করতে পারবেন। তার মানে আপনি বলতে চাইতেছেন যে যারা সৌদি আসবে কিংবা আসার ট্রাই করতেছে তাদের কোনো স্কিল প্রয়োজন নেই, অথবা তাদের কোনো কাজ জানার প্রয়োজন নেই। অবশ্যই আপনি সৌদি আরব আসার ক্ষেত্রে আপনার স্কিল প্রয়োজন। কারণ ফার্স্ট হচ্ছে আপনার স্কিলটা, যে কোনো কাজের ক্ষেত্রে আপনার স্কিল প্রয়োজন। কারণ যে কোনো কাজ আপনি যাইবেন, ওরা প্রথমে আপনাকে প্রশ্ন করবে আপনার কি স্কিল আছে বা কি কাজ আপনি জানেন। তাইলে আপনার ওই ক্যাটাগরি হিসেবে আপনার কাজটা দিবে। যদি আপনি কোনো কিছুই জানেন না, তাইলে অবশ্যই তারা এরকম না আপনি কিন্তু কিছু জানেন না, আপনি সৌদি আরব আসতে পারবেন না। অবশ্যই আপনি আসতে পারবেন, আপনার জন্য কাজও আছে, কিন্তু ওই ক্যাটাগরি কাজই আপনার জন্য আছে। ধরেন অফিস ক্লিনার, ইনডোর ক্লিনার, বিভিন্ন রকমের কাজ আছে, ফ্যাক্টরি, অফিস, ব্যাংকের মধ্যে আপনি ট্রি বয় হিসাবে কাজ করতে পারবেন। এগুলোর জন্য আপনার কোনো প্রকার স্কিলের প্রয়োজন নাই। যে কোনো জায়গার মধ্যে আপনি কাজ করতে পারবেন এই কাজগুলো। তো ভাই আপনি কি এখন দর্শককে বলতে পারুন যে আপনার এখন মোটামুটি স্যালারি কত এখন, কিংবা নতুন আসলে কত পাবে, কিংবা কিংবা সিনিয়র হলে কত পাবে, অথবা আপনার এখন বর্তমান যেই স্যালারিটা আপনি পান সেই স্যালারিটা যদি বলতেন আমাদেরকে। এখন আমার যে বর্তমান স্যালারি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আমার ফ্যামিলি চালাইতে পারি আমার যে স্যালারিটা আছে। কিন্তু এটা প্রথম দিক দিয়ে প্রায় অনেক অনেকই কম ছিল। যখন আমি ফার্স্ট টাইম সৌদি আরব আসি, তখন আমার কোনো স্কিল ছিল না, কোনো কাজ সম্পর্কে আমার তত অভিজ্ঞতা ছিল না। তখন আমি একদম জেনারেল ওয়ার্কার হিসেবে এসেছিলাম। প্রথমে আমি যখন ছিলাম এখানে, আমার বেতন ছিল প্রায় সৌদি টাকা 1200 রিয়াল। তো এখন আস্তে আস্তে আমার ডে বাই ডে আমার কিছু ইমপ্রুভ হয়েছে, কাজও আমি কিছু জানি। তো তারা আমার স্যালারিও কিছু ইনক্রিজ করছে। তার এটা মানে এরকম না একদিনের মধ্যে বা 1 বছরের মধ্যে হয়ে যাবে। আপনি কাজ করতে হবে, ধৈর্যের সাথে কাজ করতে হবে। আপনি আপনার সবটুকু দিয়ে বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনার আপনার কোম্পানি বা যেখানে কাজ করেন ওই লোকগুলো আপনারা এরকম একটা পদে নিয়ে দেবে। যদি আপনার প্রথম অবস্থা ১২০০ রিয়াল হয় তাহলে বাংলা টাকা যদি এখন আমরা কনভার্ট করি তাহলে মেবি কত ৪০ হবে? অ্যারাউন্ড 40 এরকমই। ৩৯,০০০। তো ভাই ৪০,০০০ তো খুব ভালো একটা অ্যামাউন্ট আমাদের বাংলাদেশের জন্য। তো যারা আসতে চান অথবা যারা এই পডকাস্টটা শুনতেছেন তারা এই পডকাস্ট শুনেই আইসা পারবেন এরকম কিছু না। আপনারা আগে দেখেন, জানেন,
স্কিল গ্রো করেন, তাই তো? এরকম না ভাই, বাস আমার 1200 আছে সবাই 1200 হইবে এরকম না। আমি অনেক লোক দেখছি সৌদি আরবে আসছে, বা যাদের বেতন 600 রিয়াল, 600 রিয়াল স্যালারি। আর অনেকেও আছে যারা রাস্তার মধ্যে রোড ক্লিন করে, তাদের বেতন 400 রিয়াল। এরকম অনেক ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরির বেতন আপনার একরকম হইব না। আমি যখন ছিলাম, আমি রেস্টুরেন্টে জয়েন করি, তখন আমাদের সর্বনিম্ন স্যালারি ছিল 1200 টাকা প্রত্যেকজনের জন্য। তো আবার অনেক ক্যাটাগরি আছে, আপনার 800 টাকাও বেতন আছে, 1000 টাকাও আছে। এটা ডিপেন্ড করে আপনার কোন কাজটা আপনি কোন করতে পারতেছেন, আপনার কি স্কিল আছে বা কোনো কাজ আপনার জানা আছে কিনা, তার উপর ডিপেন্ড করে আপনার স্যালারিটা। এমনি বেসিক আপনি ধরেন 800, 1000 এরকম বেসিক। 800, 1000? ভাই তাহলে তো এটা অনেক কম। এটা আমাদের দেশের অর্থ, আমাদের দেশের সাথে ওদের এরকম। ভাই এটা কি শুধু বাংলাদেশিদের জন্য নাকি অন্য কোনো কান্ট্রির মানুষদের জন্য এরকম? বিশেষ করে আমি অন্য কোনো কান্ট্রি দেখছি না। আমার বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখছি বেসিক 800, 1000 টাকা স্যালারি। বা ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, বা শ্রীলঙ্কা বলেন, বা ফিলিপিনো বলেন, ওদের বেতন অনেক হাই আছে, বেসিক স্যালারি প্রায় 1500+। কিন্তু ভাই দেখা গেছে আমরা যখন আমাদের বাংলাদেশ থেকে যদি কোনো কর্মী আসে অথবা কোনো ভাই আসে সৌদি আরবে, কিন্তু তখন দেখা যায় যে আমাদের যে অ্যামাউন্ট দিয়ে সৌদি আরব আসতে হয়, 5 থেকে 4 লাখ, 3.5 লাখ, 3.5 লাখ তো এরা মিনিমাম। 3.5 লাখ এই টাকাটা যদি আপনার 800 রিয়াল হয় কিংবা 1000 রিয়াল হয়, যদি তাহলে আপনারা সে কবে এই টাকাটা উঠাবে? দেখেন, এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বেসিক 800, 1000। তো আপনার এখানে আপনার কাজ করতে হবে, কাজ করার পরে আপনার যখন অভিজ্ঞতা হবে কোনো একটা কাজ সম্পর্কে, অবশ্যই আপনার কোম্পানি আপনাকে হাই স্যালারি দিতে বাধ্য। বা 1 বছর 2 বছর আপনার কাজ করলে আপনার যখন এক্সপিরিয়েন্স হবে, আপনাকে স্যালারি ইনক্রিজ করবে। কিন্তু ফার্স্ট অবস্থায় আপনি পাবেন না এত স্যালারি। 1000, 800 আপনার বেসিক। আপনি যদি এর পাশাপাশি ওভার টাইম করেন, তাহলে আপনি এক্সট্রা কিছু টাকা কামাইতে পারবেন। আপনার বেসিক ডিউটি কত ঘন্টা এবং কি আপনার কোনো ওভারটাইম আছে কিনা, কিংবা ওভারটাইম করলে আপনার কত টাকা করে পড়ে, সেটা যদি বলতেন একটু। হ্যাঁ, বিশেষ করে সৌদি আরব বেসিক 8 ঘন্টা। কিন্তু আপনি ডিপেন্ড করে, আপনি অনেক কোম্পানি এজেন্সি আছে 10 ঘন্টাও বেসিক দেয়, 12 ঘন্টাও বেসিক দেয়, কিন্তু এমনি সরকারি ভাবে বেসিক ডিউটি 8 ঘন্টা। আমি 8 ঘন্টা ডিউটি করতেছি, প্লাস আমার ওভার টাইম আছে, 4 ঘন্টা ওভার টাইম আছে, সপ্তাহে একদিন ছুটি আছে। এখন যারা 10 ঘন্টার ডিউটি মানে বেসিক কিংবা 12 ঘন্টার ডিউটি বেসিক, যেই দালাল অথবা বলেন এজেন্সি বলেন, ওনাদের সাথে যে কথা বলে যে মানুষগুলা বাংলাদেশ থেকে আসে, এটা কি আসলে ঠিক কিনা? আমাদের উপরে এটা কি মানে বাংলাদেশ যারা আসতেছে 10 ঘন্টা 12 ঘন্টা বেসিক ডিউটি হিসেবে, তারা ঠিক করতেছে কিনা? দেখেন, আমি বলতে চাই 10 ঘন্টা আপনি কখনো বেসিক ডিউটিতে আসা আপনার উচিত নয়। কেন? কারণ আপনার সরকারি ভাবে এখানে 8 ঘন্টা বেসিক ডিউটি, সপ্তাহে একদিন ছুটি। যদি আপনার 10 ঘন্টা বেসিক ডিউটি আছেন, সেম আপনার 8 ঘন্টার বেতনটা ওরা দিতেছে প্রথম অবস্থায়। তো সো আপনার বেটার যে কোনো এজেন্সি থেকে আসেন, আপনি বেসিক 8 ঘন্টা ডিউটি নিয়ে আসতে হবে, সাপ্তাহিক ছুটি নিয়ে আসতে হবে। আচ্ছা তারেক ভাই, এখন কেনই বা আপনি এই বিদেশটা, প্রবাসটা চুজ করলেন? দেখুন, আমাদের দেশের লেখাপড়ার মান যাত্রা অনেকটাই লো। কারণ আমি অনেক জনকে দেখছি, আমার সিনিয়র দেখছি, এখন বর্তমান জুনিয়ররাও দেখতাছি পড়ালেখা করে সেরকম তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিটা তারা পাইতেছে না, জবটা পাইতেছে না বাংলাদেশে। বা অনেক মানুষ আছে বাংলাদেশে পড়ালেখা শেষ করে প্রায় ওরা চাকরির দুয়ারে দুয়ারে ঘুরতেছে, কিন্তু তারা পর্যাপ্ত যে চাকরিটা পাওয়ার কথা তারা পাইতেছে না। তো সেই হিসাবে আমি ডিসিশন নিছি, আমি বাইরের কোনো দেশে যাব। তখন আমি সৌদি আরব, আমার মাথায় প্রথম প্ল্যান আসে আমি সৌদি আরব আসবো। ইনশাল্লাহ আমি একটা এজেন্সি থেকে সৌদি আরবের ভিসা ম্যানেজ করি, এন্ড দেন আমি সৌদি আরব চলে আসি। এখন তো আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই কোটা সংস্থা করছে। এখন মেবি আমরা আপনি যেটা বললেন এখন, যে যেই পড়ালেখা মান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না, এখন কি আমাদের বাংলাদেশে সেটা পাওয়ার অবস্থান গড়ে উঠছে কিনা? ইনশাল্লাহ আমি আশাবাদী, মেবি পাইবো। কারণ প্রথম যে স্বৈরাচার সরকার ছিল, তার থাকাকালীন অবস্থায় কোনো মানুষই এরকম সুযোগ সুবিধা পাইতো না, যা তার মধ্যে ছিল। বা তার আওয়ামী লীগের মধ্যে যেগুলা ছিল, তারা ওই সরকারি চাকরিগুলা পাইতো। আদারওয়াইজ সাধারণ মানুষ কখনোই এই চাকরিগুলা পাইতো না। যা সার্টিফিকেট আছে বা তার ওর যোগ্যতা আছে, তারপরও তারা এই চাকরিগুলা পাইতো না, কারণ তার সেই পরিমাণ অর্থ ছিল না। কারণ একটা সাধারণ মানুষ তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না বাংলাদেশের মধ্যে। বর্তমানে
ইনশাল্লাহ আশা করা যায়। আমাদের বর্তমানে সরকার নতুন এসেছে, নিয়ম শৃঙ্খলা সব নতুন করে হইতেছে। ইনশাল্লাহ আশা করা যায় এখন মানুষ পড়ালেখা করে তাদের ন্যায্য যে চাকরিটা তারা পাইবে। ডেফিনেটলি এটা আমরা অবশ্যই আশা করি। এটা শুধু আমরা না, সকল স্টুডেন্টরা আশা করে, যাতে করে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের পড়ালেখা অনুযায়ী আমরা কোনো একটা জব করতে পারি। তো এইজন্য সবার আগে আমাদের প্রধান উপদেষ্টা, তাকে এদিকে কড়া নজর দিতে হবে। কড়া নজর কি, এটা হতেই হবে ভাই। যদি সে এটা এই জায়গায় যদি সে ফেল করে, যেটার জন্য আমাদের এত ভাই বোন মারা গেছে, এটা যদি সংস্কার না হয় তাহলে তো আমাদের এই যেই গণ অভ্যুত্থান সেটা বৃথা যাবে। আচ্ছা, এখন মাশাআল্লাহ আপনি সৌদি আরব এসে প্রায় 50 প্লাস ইনকাম করেন। এখন আপনার সৌদি আরব কত টাকা খরচ করেন? মানে আপনার হাত খরচ কত লাগে প্রত্যেক মাসে? দেখেন ভাই, এটা এক একজনের কাছে এক এক রকম। যারা আমরা যেখানে কাজ করি, আমি তো রেস্টুরেন্টে কাজ করি, আমার ক্ষেত্রে আমি আমার খাওয়া দাওয়াটা প্রায় ওইখানেই হয়। তো এরকমই প্রায় মাস গেলে আমার কিছু খরচ আছে, ব্যক্তিগত খরচ আছে, এরকমই 300 থেকে 350 রিয়াল খরচ হয়। আবার অনেক অনেক মানুষ আছে যারা অন্য আউটসাইডে কাজ করে, বাইরে কাজ করে, অবশ্যই তারা নিজে ঘর রান্না করে খাইতে হয়, তাদের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন। যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম, কি কারণ তারা অধিকাংশ যারা রেস্টুরেন্টে কাজ করে অধিকাংশ মানুষের রেস্টুরেন্টে খাওয়াটা তার কোম্পানি বহন করে। তো আমার ক্ষেত্রে আমার কোম্পানি খাওয়াটা বহন করে। তো আদার্স যে খরচ আছে এগুলো আমার এরকমই 300 থেকে 350 রিয়াল এভরি মান্থে খরচ হয়। এখন তারেক ভাই, আপনি যে রেস্টুরেন্টে কাজ করেন সেই রেস্টুরেন্টের অবস্থা কিরকম, কিংবা আপনার কফিল কিরকম, কি বিহেভ করে, যদি দর্শকদের একটু বলতেন। কপিল আলহামদুলিল্লাহ, কপিল ভালোই। কারণ কপিল ভালো দেখে 3-4 বছর যাবত একটা না একটা রেস্টুরেন্টের মধ্যে কাজ করতেছি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কপিল, দেখেন সব কপিল তো আর এক না, হাতের পাঁচ আঙ্গুল যেরকম সমান না, কপিলও সব জায়গায় এক পড়ে না। আলহামদুলিল্লাহ আমি যেখানে কাজ করি এখানে আলহামদুলিল্লাহ আমাদের জন্য উনি অনেক ভালো। কিন্তু আরো অনেক কপিল আছে বা অনেক মানুষের কাছে আমি শুনছি, আমাদের বাংলাদেশের ভাই যারা আছে তাদের সাথে কথা বলছি, অনেকে আছে কপিল আছে তাদেরকে নিয়ে আসছে কিন্তু কোনো যোগাযোগ রাখে না, থাকা খাওয়ার জায়গা দিতেছে না, তারা অনেক আছে রাস্তায় আছে। তো তাদের তুলনায় আমাদের কপিল আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। খাওয়া আমাদের টাইমলি খাবার দিতেছে, স্যালারি দিয়ে দিতেছে। ও তো অন্যদের তুলনায় আমাদের কবির অনেক ভালো। আপনি কি এই মুভিটা দেখছেন, দা গট লাইফ? তো এই মুভি বাইর হওয়ার পর নাকি সোশ্যাল মিডিয়াতে খালি ঘুরপাক খাইতেছে যে, মানে সৌদি আরব যে এরকম, যে মরুভূমিতে মানুষ কাজ করে অথবা ভেড়া চড়ায়। আপনার আপনার কি মনে হয় যে সৌদি আরবে যারা আসে, কিংবা অনেকের ক্ষেত্রে কি এরকম হয়, কিংবা কফিলটা কি এরকম হয়ে থাকে কিনা? হ্যাঁ, আপনি যে মুভিটার কথা বলছেন এটা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মুভিটা দেখা যায়। আমিও দেখছি মুভিটা। মুভিটার মধ্যে যে কাহিনীগুলো তারা ফুটিয়ে তুলেছে বাস্তব জীবনের সাথে কিছুটা মিলে এরকম আছে। অনেক মানুষ এরকম শিকারও হইতেছে, যারা মরুভূমির মধ্যে কাজ করতেছে, যারা মরুভূমির মধ্যে ওইগুলা দেখাশোনা করতেছে। ওই মুভিটা রিলেটেড অনেক অনেক ঘটনা সত্য। যে মুভিটা আমি দেখছি এটা রিলেটেড যত সিন আছে বা ঘটনা আছে অনেক কিছু ওইদির সাথে বাস্তব মিলে। এখন শোনা যায় যে আপনার সৌদি আরবের কিছু কিছু কফিল বলেন, কিছু কিছু কোম্পানি বলেন যে শুধু কাজ করায় কাজ করায়, কিন্তু টাকা বেতন দিতে একটু লেট করে, কিংবা 2-3 মাস লেট করে, অথবা আপনার কাফেলা করায় না, কাফেলা আপনি কাজ করতে থাকেন, কাফেলা করে না, অথবা আপনার আকামা করায় না। তো এটা এই বিষয় এই সম্পর্কে আপনি কি বলতে চান, যে আসলে ওনারা এই কাজটা ঠিক করে কিনা, যে বাংলাদেশি বলেন কিংবা অন্য কোনো কান্ট্রি? আমার মনে হয় যে শুধু এটা শুধু বাংলাদেশের মানুষদের জন্য উনারা এটা করে থাকে। হ্যাঁ, বাংলাদেশী না, অনেক ক্ষেত্রে সব দেশের মানুষের জন্য এটা করে। বেশ 1 বছর আগেও এরকম একটা এই সিচুয়েশন গুলো ছিল না, কিন্তু এই 1 বছরের মধ্যে আমি এই সিচুয়েশন গুলো আমি নিজেও ফেস হয়েছি, অথবা আমার আশেপাশে যারা তাদেরকে আমি দেখতেছি। বর্তমান সময়ে জানি না কেন বা কি কারণে তারা কাফেলা করতে পারতেছে না। অনেক ক্ষেত্রে তারা বেতনও লেট করতেছে, 2-3 মাসের বেতন আটকাই দিতেছে। কিন্তু কারণ কি, এটা এই বিষয়ে আমার কোনো অবগত নেই বা আমার কোনো ধারণা নেই, বলতেও পারি না কেন এরকম। না তারা কাজ করতেছে না, বেতন দিতেছে না, তারা তাদের কাজ করতেছে কিন্তু তারা তাদের ন্যায্য স্যালারিটা পাইতেছে না। এই জিনিসটা খুবই খারাপ। যাই হোক, এটা যাদের সাথে হইতেছে তারা একটু কেয়ারফুলি থাকবেন। এখানে প্রত্যেকটা মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত থেকে সৌদি আরব আছে, প্রত্যেকটা মানুষই এখানে আছে তাদের ফ্যামিলিকে খুশি করার জন্য, তাদের ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য। কারণ দেখেন ভাই, বিদেশটা স্বপ্নের কিন্তু সুখের নয়। কারণ আমরা যারা প্রবাসী আছি তারা আমরা জানি
কারণ দেশে যারা আছে তারা হয়তো বা ভাবে বিদেশ অনেক সুখের, কিন্তু বিদেশ আসলে কথায় বিদেশ সুখের নয়। বিদেশ স্বপ্নের হতে পারে কিন্তু বিদেশ কখনো সুখের নয়, কারণ প্রত্যেকটা প্রবাসী জানে বিদেশ কতটা কষ্টকর। প্রত্যেকটা প্রবাসী আসে, যারা বিদেশ আসে কেন আসে, মূলত তাদের ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য, যাতে ফ্যামিলি, আমরা যত কষ্ট করি প্রবাসীরা যাতে ফ্যামিলি খুশি থাকে, তাদের মুখে হাসিটা দেখার জন্য আমরা দিন রাত এখানে পরিশ্রম করি। কিন্তু তারপর অনেক মানুষ আছে এত কষ্টের পরেও তাদের তাদের ন্যায্য স্যালারিটা পাইতেছে না, 1 মাস কাজ করার পরে বা 2 মাস কাজ করার পরে। এটা অনেক ভোগান্তির শিকার হইতেছে, কারণ অনেক ফ্যামিলি আছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে। সৌদি আরব শুধু সৌদি আরব না, আমার মনে হয় যে যারা এই গালফ কান্ট্রিতে আসে তারাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে। অধিকাংশ প্রবাসী মধ্যবিত্তের, অধিকাংশ প্রবাসী মধ্যবিত্তের। হ্যাঁ, কিছু সংখ্যক আছে যারা বিজনেসের জন্য আসে, তারা এখানে বিজনেস করার জন্য আসে, কিন্তু অধিকাংশ ওয়ার্কারই মধ্যবিত্ত, তাদের উপর ভর করে তাদের ফ্যামিলিটা চলে। কিন্তু তারা এই মাসের পর মাস কাজ করে যেতেছে, কিন্তু তারা তাদের স্যালারিটা পাইতেছে না। এই জন্য তারা অনেক ভোগান্তির এবং কষ্টে এরকমই দেখছি অনেক অনেক প্রবাসী এইসব কিছুর কারণে ফ্যামিলির টেনশন, ফ্যামিলিকে ঠিক মতো বেতন দিতে পারতেছে না বা এখানে বেতন পাইতেছে না, কাজের অনেক সমস্যা, যারা আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। আমি আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড, তো ও পুরা লাইভ দেখাইছে। তো যখন ফাঁসি দিছে, আপনারা এটা করবেন না, ভুলেও করবেন না। মানুষ সবকিছুই পারে যদি চেষ্টা করে। হ্যাঁ, মানুষ চাইলে সবকিছু পারে, কিন্তু তাদের এরকম মানুষ এরকম পর্যায়ে চলে যায় যে এখন দেখেন, আপনি আপনার টাকা আপনার ফ্যামিলিটা চলতেছে, আপনার টাকা আপনার ফ্যামিলি চলতেছে, যখন আপনি কাজ করতেছেন মাসের পর মাস কিন্তু আপনি বেতন পাইতেছেন না, তখন আপনার ফ্যামিলি কি আপনি কি বলবেন বা নিজেরই কি বুঝ দিবেন? এইসব মানুষের হতাশায় বা ডিপ্রেশনে মানুষ আত্মহত্যার পথ বাচ্চা নিতে বাধ্য হয়। কিন্তু আমি চাই না কোনো মানুষ আত্মহত্যা করে, কারণ আত্মহত্যা কোনো সলিউশন বা কোনো সমাধান হইতে পারে না। যারা নতুন আসবে কিংবা নতুন আসতে চায়, তারা কোন কাজের জন্য আসলে ভালো হয়, অথবা কোন কাজটা শিখে আসলে তাদের জন্য ভালো হবে? যারা নতুন আসবে তাদের জন্য আমার একটাই কথা, তারা যেই মানুষই নতুন আসুক তাদের কিছু বেসিক কাজ শিখে আসতে হবে। তাদের প্রথমত ভাষাটা শিখতে হবে, তারপর কিছু কাজের তাদের দক্ষতা থাকতে হবে। ধরুন যারা রেস্টুরেন্টে দেশে কাজ করছে বা রেস্টুরেন্টের কোনো কাজের কফি শপের জায়গার অভিজ্ঞতা আছে, বা যাদের ড্রাইভিং অভিজ্ঞতা আছে, বা যারা রাজমিস্ত্রির কাম করছে, এইরকম অভিজ্ঞতা থাকতে হবে তাদের জন্য। বিশেষ করে তাদের জন্য কাজ পাওয়া, কাজ করা অনেক ইজি, কিন্তু জায়গা একেবারে এগুলোর মধ্যে নাইগা, একেবারে আনস্কিল বা কোনো কিছুর অভিজ্ঞতা নেগা, তাদের জন্য অনেক টাফ। সৌদি আরব অনেক টাফ কাজ যে কাজ আনস্কিল পাওয়ার। হওয়ার কারণ কি? এই যে আমার মনে হয় যে বাংলাদেশে ইনস্টিটিউট কম। কারণ যদি আপনি যদি এই বাইরের দেশে আসার জন্য যদি কিছু ইনস্টিটিউট খুলতো, অনেক বেশি খুলতো, যে আপনাকে এই কাজটা শিখে তারপরে দেন আপনাকে মুভ করতে হবে অন্য কোনো দেশে। কিন্তু বাংলাদেশে এটা খুব কম মানুষ আছে যে তারা শুধু না ভাই আমাকে যেতেই হবে। তারা এটা ভাবে না যে আমাকে কাজ জেনে গেলে আমি অনেক কিছু সুবিধা পাবো, অথবা যেখানে আমি কাজে যাব সেখানে আমাকে প্রায়োরিটি দিবে। কিন্তু আপনার কি মনে হয় যে বাংলাদেশে ইনস্টিটিউট কম ঝামেলা, নাকি আপনার মন মানসিকতার ঝামেলা? না দেখেন, বাংলাদেশে ইনস্টিটিউট আছে কিছু, কিন্তু আমার আমার আছে আমার কিন্তু মনে হয় আরো আরো প্রত্যেকটা জায়গায় জায়গায় ইনস্টিটিউট করার দরকার। কারণ আমরা অনেকেই তো কোনো কাজ জানি না, পড়ালেখা হয়তো বা কিছু করছি, তারপরে ইভেন আমরা বিদেশ ইভেন আমি চলে আসতেছি। আমি একটু থাকবে। সর্বশেষ কথা হচ্ছে, যারাই বাংলাদেশ থেকে এই প্রবাসে আসতেছে অথবা প্রবাসে আসবে অথবা প্রবাসে আসার জন্য চিন্তা ভাবনা করবে, তাদের উদ্দেশ্যে যদি আপনি 2 লাইনে কিছু বলতেন। যারা বিশেষ করে নতুন আসার চিন্তা ভাবনা করতেছেন বা আসবেন এরকম চিন্তা ধারণা যাদের মধ্যে আছে, আমার তাদের জন্য কিছু কথা, তারা বেসিক কিছু কাজ শিখে আসতে হবে। প্রথমে যে কোনো একটা কাজ, আপনি রেস্টুরেন্টের কাজ, হয়তো আপনি কফি শপের কাজ, নয়তো ড্রাইভিংটা শিখে আছেন, ইনশাল্লাহ এদের সাথে ভালো কিছু করতে পারবেন। কারণ এদেশের ড্রাইভিং এর কাজের অনেক চাহিদা আছে, আপনি ফুড ডেলিভারির কাজ করতে পারবেন, যে কোনো অফিস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আপনার ড্রাইভিংটা জানা থাকলে। রেস্টুরেন্টের কাজ আপনার জানা থাকে, যে কোনো রেস্টুরেন্টে আপনি কাজ করতে পারবেন। যদি আপনি কফি শপের কাজটা জানেন বেরিস্তার, তাহলে আপনি জন্য আরো ইজি, যে কোনো বেরিস্তার মধ্যে বা কফি শপের মধ্যে আপনি কাজ করতে পারবেন। এই কাজগুলো আপনার বেসিক জানতে হবে। আজকের পডকাস্টটা এই পর্যন্তই। আশা করি এই পডকাস্টে আমরা দুজন মিলে আপনাদেরকে কিছু তথ্য দিতে পারছি। জানি না কতটুকু দিতে পারছি। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সেই সেই টপিক নিয়ে অথবা সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারি, অথবা সেই বিষয় নিয়ে আমরা
অনেক কিছু অনেক বিজ্ঞ মানুষদেরকে এখানে নিয়ে আসতে পারি। তো পডকাস্টটা এই পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে করে এই নতুন নিত্য ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।